বুকের ভেতর যেন একটা আস্ত পাথর চেপে বসে আছে। আমার ছোট ভাই রাজুর হার্টে একটা বড় ছিদ্র। ডাক্তার সোজাসাপটা জানিয়ে দিয়েছেন ১ মাসের মধ্যে বুক চিরে অস্ত্রোপচার না করতে পারলে ছেলেটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। লাখ লাখ টাকার ধাক্কা। আমার মতো একজন ভিখারির কাছে লাখ টাকা মানে তো পুরো পৃথিবীটাই কিনে ফেলা। ঠিক সেই সময়েই শহরের এক প্রভাবশালী মন্ত্রীর অদ্ভুত একটা প্রস্তাব বাতাসে ভেসে এলো। তার গুণধর ছেলে নিজের দামি গাড়ির চাকায় পিষে মানুষ মেরেছে। যে মানুষটা ওই খুনের দায় নিজের কাঁধে নিয়ে ১০ বছর জেলের ঘানি টানতে রাজি হবে, মন্ত্রী তাকে ৪০ লক্ষ টাকা দেবেন। প্রস্তাবটা কানে আসার মাত্রই আমি ১ সেকেন্ডও ভাবিনি। হ্যাঁ, আমি রাজি। ১০ বছরের জেল হোক না, আমার রাজুর জীবন তো বাঁচবে। থানায় গিয়ে যখন প্রথমবার মন্ত্রীর ছেলেটার মুখোমুখি দাঁড়ালাম, আমি বোকার মতো ভেবেছিলাম লোকটা হয়তো অনুতপ্ত, অন্তত একটু তো অপরাধবোধ থাকবে। দেখতে বেশ শান্তশিষ্ট, ভদ্র একটা চেহারা। যে কেউ প্রথম দেখায় ভাববে এমন ছেলে তো কোনো অন্যায় করতেই পারে না। কিন্তু পরক্ষণেই আমার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে যে তাচ্ছিল্য আর অহংকারের হাসিটা ফুটে উঠল, আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে জানে টাকা দিয়ে সে একটা জ্যান্ত মানুষের স্বাধীনতা কিনে নিয়েছে। আর আমি? আমার নাম তারিক, বস্তির নোংরা আর কাদায় বড় হওয়া এক হতদরিদ্র এতিম ছেলে। এই দারিদ্র্যের আসল রূপ আমি তো আজকের দেখছি না। যেদিন থেকে পৃথিবীতে চোখ মেলেছি, শুধু অভাব আর হাহাকার দেখেছি। আমরা ৩ ভাইবোন, আমি সবার বড়। আমার মা যখন বেঁচে ছিলেন, ভোর হতে না হতেই বেরিয়ে যেতেন। লোকের বাড়ির এঁঠো বাসন মেজে ঘর মুছে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন। আর আমার জন্মদাতা পিতা, সে ছিল আস্ত একটা পিশাচ, একটা ঘোর জুয়ারি। জুয়ার নেশায় সে এতটাই অন্ধ ছিল যে ঘরের সামান্য থালাবাটিগুলো পর্যন্ত চুরি করে বেচে দিত। আমাদের ওই স্যাঁতসেঁতে খুপড়ি ঘরটায় রোজ কান্নাকাটি আর অশান্তি লেগেই থাকত। সেদিনের রাতের কথা আজও ভুলতে পারি না। বাপের চোখ দুটো উন্মত্ত পশুর মতো জ্বলছিল। মাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে গলা চেপে ধরে সে চিৎকার করে উঠল, টাকাগুলো দে বলছি, নইলে আজ তোকে মেরেই ফেলব, আমার এখনই টাকার দরকার। মা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আকুতি জানাচ্ছিলেন, ভগবানের দোহাই, এই টাকা কটা কাল বাচ্চাদের চাল কেনার জন্য জমিয়েছি, আমাকে ছেড়ে দিন। মায়ের ওই শীর্ণ শরীরে আগে থেকেই বাপের আমানুষিক মারধরের কালশিটে দাগ পড়েছিল। চোখের সামনে মায়ের এই অবস্থা দেখে আমার রক্ত টকবক করে ফুটতে শুরু করল। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ছুটে গিয়ে বাপের গায়ে ধাক্কা দিলাম। বাবা, ছাড়ুন মাকে, আপনার বুকে কি একটুও মায়া নেই? নিজের সর্বশক্তি দিয়ে তাকে সরানোর চেষ্টা করলাম। তুই আমার গায়ে হাত তুলিস? এত বড় সাহস তোর? বাপ পাশের থেকে একটা মোটা লাঠি তুলে নিয়ে সজোরে আঘাত করল আমার পিঠে। যন্ত্রমায় আমি মাটিতে লুটিয়ে পড়লাম, কিন্তু জেদ করে দাঁতে দাঁত চেপে রাখলাম। চোখ থেকে এক ফোঁটা জলও পড়তে দিলাম না। বাপ বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে ঘরের দরজা সজোরে আছড়ে দিয়ে বেরিয়ে গেল। মা মাটিতে বসে শাড়ির ছেঁড়া আঁচলে মুখ ঢেকে ডুকরে কাঁদতে লাগলেন। আমি আস্তে করে উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি কেঁদো না, আমি একদিন বড় হয়ে অনেক টাকা রোজগার করব, দেখো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। মা দীর্ঘশ্বাস ফেলে আমার পিঠের আঘাতটায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রেখে দে তোর বড় হওয়া বাবা, আমাদের মতো গরিবদের কপালে শুধু চোখের জল আর গাধার খাটুনি ছাড়া আর কিছুই লেখা নেই। আমার ছোট ভাই রাজু আর লতা দেখতে খুব মিষ্টি ছিল, কিন্তু পেটে ভাত না থাকলে আর শরীরের যত্ন না হলে যা হয়। অর্ধাহার ওদের মুখের ওই মিষ্টি হাসিটা পুরোপুরি কেড়ে নিয়েছিল। আমাদের পুরো সংসারটার ওপর যেন সবসময় একটা কালচে গুমোট মেঘ জমে থাকত। দিনগুলো এভাবেই কোনোমতে ধুকে ধুকে পার হচ্ছিল। হঠাৎ একদিন সকালে বস্তির এক ভ্যান চালক চাচা হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরের সামনে এসে দাঁড়াল। তারিক, তোর মা কলের পাড়ে জল আনতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, নাক মুখ দিয়ে তাজা রক্ত বেরোচ্ছে, জলদি আয়। কথাটা শুনে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন চাচা? মা তো সকালেই ভালো ছিল। আমি পাগলের মতো কলের পাড়ের দিকে ছুটলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। অতিরিক্ত খাটুনি আর বিনা চিকিৎসায়
টিবি রোগটা ভেতরে ভেতরে মাকে ঝাঁঝরা করে দিয়েছিল। মা আমাদের চিরতরে ছেড়ে চলে গেল। মায়ের ওই নিথর দেহের পাশে বসে রাজু আর লতা ডুকরে কাঁদছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোল না। আমার মনে হচ্ছিল বুকের ভেতরের সব অনুভূতি কে যেন পাথর করে দিয়েছে। মায়ের মৃত্যুর পর বাপ যে কোথায় উধাও হল, তার ছায়াও আমরা আর কোনোদিন দেখিনি। মা, তুমিও আমাদের একা ফেলে চলে গেলে। লতা মায়ের আঁচল ধরে পাগলের মতো টানছিল। আমি লতাকে কোলে তুলে নিলাম। আমি জানতাম আমার কাঁদার কোনো অধিকার নেই। এখন থেকে এই ছোট দুটো প্রাণের বেঁচে থাকা না থাকা সবটাই আমার ওপর নির্ভর করছে। স্কুলে যাওয়ার যে ছোট্ট একটা স্বপ্ন বুকের কোথাও লুকিয়েছিল, সেটা সেদিনই চিরতরে মাটি চাপা দিলাম। শহরের এক ইটের ভাটায় শ্রমিকের কাজ জুটিও। সেখানকার মালিকটা ছিল আরেক পাষাণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত অমানসিক খাটুনি করাত, কিন্তু ঠিকমতো মজুরি দেওয়ার বেলায় তার হাজারটা বাহানা। আমার জীবনটা আক্ষরিক অর্থেই নরক হয়ে গিয়েছিল। একদিন কাজ শেষে মালিকের সামনে গিয়ে হাত পাতলাম। মালিক, কাল বাড়িতে চুলা জ্বলেনি, আমাকে কিছু টাকা অগ্রিম দিন। মালিক আয়েশ করে পান চিবোতে চিবোতে তাচ্ছিল্যের সুরে বলল, কিসের অগ্রিম রে? গত মাসে যে ৫০০ টাকা নিলি, সেটা কি তোর বাপ শোধ করবে? সেটা তো লতার জ্বরের ওষুধের জন্য নিয়েছিলাম। আপনি এখন কিছু দিন, সামনের মাসে আমার মজুরি থেকে না হয় কেটে নেবেন। আমি মাথা নিচু করে অনুনয় করলাম। এই নে ২০০ টাকা, আর মনে রাখবি তুই আমার কাছে বাঁধা পড়ে আছিস, এখন থেকে দিন রাত খাটতে হবে। কথাগুলো বলে সে দুটো ১০০ টাকার নোট আমার দিকে ছুঁড়ে দিল। আমি মাথা নিচু করে মাটি থেকে টাকাটা তুলে নিলাম। আমার কিচ্ছু করার ছিল না। এই কাজটা ছাড়লে ভাই বোন দুটো না খেয়ে শুকিয়ে মরবে। রাতে যখন আমি ঘরে ফিরতাম, রাজু আর লতা দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকত। ভাইয়া, আজ কি এনেছিস? রাজু আমার হাত ধরে টানত। এই দেখ, আজ তোদের জন্য গরম বনরুটি আর কলা এনেছি। প্যাকেটটা ওদের হাতে দিলে ওরা যেভাবে গোগ্রাসে খেত, সেটা দেখলে আমার সারাদিনের সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেত। আমি নিজে সারাদিন শুধু কলের জল খেয়ে কাটিয়ে দিতাম, যাতে ওরা পেট ভরে অন্তত ওই রুটিটুকু খেতে পারে। অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে শুরু করল। শুধু ইটভাটার রোজগারে ৩ জনের পেট চালানো অসম্ভব। আমি ঠিক করলাম রাতের বেলাতেও আমাকে খাটতে হবে। সন্ধে ৬টায় ভাটার কাজ শেষ করে আমি সোজা চলে যেতাম রেল স্টেশনের একটা চায়ের দোকানে। তরিক, তোকে রাত ১টা পর্যন্ত সব এটো কাপ পিরিচ ধুতে হবে। আমি তোকে রোজ ৮০ টাকা করে দেব। ঠিক আছে মহাজন, শুধু টাকাটা রোজ রাতের বেলা কাজ শেষে দিয়ে দেবেন। আমি তাতেই রাজি। এখন আমার রুটিন দাঁড়াল ভোর ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভাটার আগুনে পুড়ে ইট ভাঙা, আর তারপর রাত ১টা পর্যন্ত চায়ের দোকানে এঁটো বাসন মাজা। এই হাড় ভাঙা খাটুনিতে আমার শরীরের প্রতিটি হাড়গোড় ব্যথায় টনটন করত, কিন্তু ঘরে অন্তত দুবেলা ভাতের নিশ্চয়তা তৈরি হল। আজ তোদের জন্য কেক এনেছি। ঘরে ঢুকতেই লতা ছুটে আসত। রাজু আমার মুখের দিকে তাকিয়ে বলত, ভাইয়া, তুই কিছু খাবি না? তোর চোখ দুটো কেমন গর্তে ঢুকে গেছে। আমি দোকানে পেট ভরে খেয়ে এসেছি রে, তুই খা। অনায়াসে মিথ্যে বলে আমি ওই ছেঁড়া মাদুরটায় শরীর এলিয়ে দিতাম, আর সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে যেতাম। জীবন যখন ওই অমানুষিক রুটিনটার সাথে মানিয়ে নিয়েছে, ঠিক তখনই সবচেয়ে বড় আঘাতটা এলো। হঠাৎ করেই রাজুর শ্বাসকষ্ট শুরু হলো। একটু হাঁটলেই ও হাঁপিয়ে উঠত, আর ওর ঠোঁট দুটো কালচে নীল হয়ে যেত। একদিন ওর বুকে হাত বুলিয়ে বললাম, চল রাজু, তোকে বড় ডাক্তার দেখাই, তোর শরীর খুব খারাপ হচ্ছে। না ভাইয়া, আমি ঠিক আছি, তুমি খামোখা টাকা খরচ করো না। রাজু ম্লান হাসার চেষ্টা করল। টাকার কথা তোকে ভাবতে হবে না, তোর চেয়ে দামি আমার কাছে কিছু নেই। তারিক, ওর অবস্থা একদমই ভালো নয়, ওকে শহরের বড় সরকারি হাসপাতালে নিয়ে যা। ওর হার্টে বড় কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। আমি লতাকে পাশের বাড়ির এক খালার জিম্মায় রেখে পাগলের মতো ইটভাটার মালিকের কাছে ছুটে গেলাম। মালিক, আমার ভাই মৃত্যুশয্যায়, ওকে বড় হাসপাতালে নিতে হবে, আমাকে কিছু টাকা ধার দিন, আমি আপনার পায়ে পড়ি, সারা জীবন আপনার গোলামি করব। আমি সত্যিই লোকটার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আগের ধার শোধ করিসনি, আবার এসেছিস টাকা চাইতে? যা এখান থেকে,
আমার ভাটায় তোর আর কাজ করার দরকার নেই, সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যান করে। মালিক আমাকে লাথি মেরে সরিয়ে দিল। দয়া করুন মালিক, আমার ভাইটা বিনা চিকিৎসায় মরে যাবে। আমি মাটিতে পড়ে হাউ মাউ করে কাঁদছিলাম। আমার কাছে কোনো দয়া মায়া নেই, এই নে 500 টাকা, আর কোনোদিন এমুখো হবি না। সে একটা 500 টাকার নোট ছুঁড়ে দিয়ে হন হন হরে চলে গেল। আমি সেই টাকাটা মুঠোয় চেপে ধরে চোখের জল মুছতে মুছতে রাজুকে নিয়ে শহরের বড় হাসপাতালে ছুটলাম। হাসপাতালের পরিবেশটা ছিল দম বন্ধ করা, চারিদিকে শুধু রোগীর গোঙানি আর কড়া ওষুধের গন্ধ। আমি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। যখন সব রিপোর্ট এলো, ডাক্তার আমাকে তার কেবিনে ডাকলেন। তারিখ, তোমার ভাইয়ের হার্টে একটা বড় ছিদ্র আছে, যত দ্রুত সম্ভব ওপেন হার্ট সার্জারি করতে হবে। কথাগুলো শুনে আমার মনে হলো কেউ আমার মাথায় ভারী হাতুড়ি দিয়ে আঘাত করেছে। আমি পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সার্জারি, স্যার, আপনি ওকে বাঁচান, ও ছাড়া আমার আর কেউ নেই। আমি ডাক্তারের পা জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে শুরু করলাম। অপারেশন করা সম্ভব, কিন্তু এর জন্যে অনেক টাকার প্রয়োজন, লক্ষ লক্ষ টাকা লাগবে। তোমাকে খুব তাড়াতাড়ি এই টাকার ব্যবস্থা করতে হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্যার, আমার কাছে তো কোনো টাকাই নেই। আপনি লক্ষ লক্ষ টাকার কথা বলছেন, আমার পকেটে তো 400 টাকাও নেই। আমি এত টাকা কোথায় পাব? আমি হতাশায় পুরোপুরি ভেঙে পড়লাম। ডাক্তার নিরুপায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। টাকা জমা না দিলে হাসপাতাল কোনোভাবেই অপারেশন শুরু করবে না। তোমাকে যে কোনো মূল্যে টাকার জোগাড় করতে হবে, যদি তুমি তোমার ভাইয়ের জীবন বাঁচাতে চাও। আমি একটা জ্যান্ত লাশের মতো কেবিন থেকে বেরিয়ে এলাম। জানলার কাঁচ দিয়ে দেখলাম রাজু বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেনের মাস্ক, ধুঁকছে। যে ভাইটা আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, সে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। আমার নিজের চরম অসহায়তা আর দারিদ্র্যের ওপর প্রচণ্ড ঘেন্না হচ্ছিল। আমি চায়ের দোকানের মহাজনকে ফোন করলাম। মহাজন, আমার ভাইয়ের হার্টে ফুটো, আমার অনেক টাকার দরকার, আমাকে একটু সাহায্য করুন। আমাকে কিছু টাকা দিন, যাতে আমি আমার ভাইয়ের চিকিৎসা করিয়ে ওকে জ্যান্ত অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। মহাজন বিরক্ত হয়ে খট করে ফোনটা কেটে দিল। আমি শূন্য দৃষ্টিতে হাসপাতালের বাইরে বেরিয়ে এলাম। শহরের পিচ ঢালা রাস্তায় আমি পাগলের মতো হাঁটতে লাগলাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কোথায় যাব, কার কাছে যাব, কি করব? বাড়িতে লতা হয়তো পথ চেয়ে বসে আছে, আমাদের ফেরার আশায়। চরম নিয়তি আর দারিদ্র মানুষকে এমন এক খাদের কিনারায় দাঁড় করায়, যেখানে পরিবারের প্রিয় মানুষটির শ্বাসটুকু টিকিয়ে রাখার জন্য নিজের বিবেক, স্বাধীনতা বা জীবন বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকে না। আমি হাঁটতে হাঁটতে এক অন্ধকার গলির মোড়ে এসে থমকে দাঁড়ালাম। আমার মগজে তখন কেবল বাঁচার আর মরার লড়াই চলছে, কোনো আশার আলোই যেন চোখে পড়ছে না। আমি ক্লান্ত শরীরে রাস্তার ধারের এক কালভার্টের উপর ধপ করে বসে পড়লাম। দামি দামি গাড়িগুলো সাঁ করে আমার চোখের সামনে দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। ওই গাড়ি রেসির হাওয়ায় বসা মানুষগুলো হয়তো নিজেদের ছোটখাটো সমস্যা নিয়ে খুব ব্যস্ত, আর এখানে আমার অস্তিত্বটাই যেন মুছে যেতে বসেছে। আমি ঘাড় উঁচু করে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকালাম। হে মাবুদ, আমাকে একটা পথ দেখাও, আমি আর পারছি না। তুমি ছাড়া আমার ফরিয়াদ শোনার আর কেউ নেই, তুমিই তো সব পারো। আমার ভাইটা যদি মরে যায়, তবে লতাও তো অনাথ হয়ে যাবে। ওর জন্য কিছু একটা করো মাবুদ, যাতে ওর অপারেশনটা হয় আর আমি ওকে সুস্থ শরীরে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমি ডুকরে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে মিনতি করলাম। আমার চোখের সামনে রাজুর সেই ছোটবেলার চেহারাটা ভেসে উঠছিল, যখন ও সবে আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিল। ওই দিনগুলোর কথা মনে পড়ল, যখন ও বায়না করে আমার পকেট থেকে 5টা টাকা খুঁজে নিত। রাজু কোনোদিন আমার কাছে বাড়তি কিছু চায়নি, ও শুধু চাইত আমরা 3 ভাই বোন যেন দুবেলা একসাথে বসে ভাত খেতে পারি। আজ সেই ভাইটাই যমদূতের দরজায় কড়া নাড়ছে। আমি নিজের জামার আস্তিনে চোখ মুছলাম, এক অদ্ভুত জেদ নিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে হার মানলে চলবে না, আমাকে যে কোনো মূল্যে টাকার জোগাড় করতেই হবে। আমাকে যে কোনো উপায়ে সব টাকার বন্দোবস্ত করতে হতো, যাতে আমার ভাইয়ের বুক চিরে অপারেশনটা হতে পারে। আমি যে কোনো দুঃসাহসিক কাজ করতে রাজি ছিলাম,
তার বদলে যদি আমার প্রাণটাও দিতে হতো, আমি এক পাও পিছুপা হতাম না। ওর চিকিৎসার জন্য আমি পাতাল পর্যন্ত যেতেও কুণ্ঠিত ছিলাম না। আমি শহরের নামিদামি মানুষের দুয়ারে মাথা ঠুকেছি, সুদের কারবারিদের কাছে হাত জোড় করে কেঁদেছি, কিন্তু কেউ আমার একটা কথাও বিশ্বাস করল না। গরিবের কান্নার তো কোনো ভাষা নেই, আর নিঃস্ব মানুষের কথায় কেউ আজকাল আস্থা রাখতে চায় না। আমি সারাদিন শহরের অলিতে গলিতে ধুলো মেখে হন্যে হয়ে ঘুরেছি। আমার পায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছিল, পেটের ভেতর খিদের আগুন জ্বলছিল, কিন্তু ভাইয়ের ওই নীল হয়ে যাওয়া মুখটা কথা মনে পড়লে নিজের কোনো কষ্টই গায়ে লাগছিল না। চারদিকে রাতের ছায়া দীর্ঘ হতে শুরু করল। হাসপাতালে রাজু হয়তো জানলার দিকে তাকিয়ে আমার পথ চেয়ে আছে। ওর ভাইয়া টাকা নিয়ে ফিরবে আর ওর কষ্ট কমে যাবে। আমি শূন্য হাতে ফিরে যাওয়ার কথা কল্পনা করতেই শিউরে উঠলাম। অন্ধকার যতই ঘন হচ্ছিল, আমার আশার প্রদীপ ততই নিভে যাচ্ছিল। অবসাদে আর ক্ষুধায় আমার পা দুটো টলছিল, কিন্তু মনে শুধু গেঁথেছিল একটা কথা, ভাইয়ের জীবন। হাসপাতালের সাদা চাদরে শুয়ে থাকা রাজুর ফ্যাকাশে মুখটা আমার পিছু ছাড়ছিল না। আমি অনেক দরজায় কড়া নেড়েছি, অনেককে কাকুতি মিনতি করেছি, কিন্তু ভিখারির আর্তনাদ কোনো দিন কারো কানে পৌঁছায় না। আর ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়েই আমি শুনেছিলাম ওই মন্ত্রীর ঘোষণার কথাটা, 40 লাখ টাকা, 10 বছর জেল। আমি 1 সেকেন্ডও ভাবিনি, রাজুকে বাঁচতেই হবে। হে মাবুদ, একটা পথ দেখাও, কলিজার টুকরোটাকে আমি এভাবে চোখের সামনে শেষ হতে দিতে পারব না। অন্তত একবার একটু টাকার মুখ দেখাও। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিলাম, গলা দিয়ে ঠিকমতো আওয়াজও বেরোচ্ছিল না। হাঁটতে হাঁটতে কখন যে একটা ধোঁয়া ওঠা চায়ের দোকানের সামনে এসে পড়েছি খেয়ালই করিনি। পা দুটো যেন আর শরীরের ভার নিতে পারছিল না। দোকানের সামনে জটলা করে কয়েকজন খুব জোর গলায় আড্ডা দিচ্ছিল। আরে শুনছিস, ওই চৌধুরী বাড়ির গিন্নি তো মেজ ছেলের জন্য আস্ত পাগল হয়ে গেছেন। বছর 30-এর এক লোক চায়ের ভাড়ে শব্দ করে চুমুক দিল। হ্যাঁ রে ভাই, নগদ 40 লাখ, গুনিয়ে দেবেন একদম, যেই ওনার ওই মেজ ছেলেরকে বিয়ে করতে রাজি হবে। কথাগুলো কানের ভেতর দিয়ে গিয়ে সোজা মগজে ধাক্কা মারল। 40 লাখ টাকা, রাজুর অপারেশন, এরপর তো গোটা জীবনটাই পার হয়ে যাবে। ক্লান্ত অদমরা শরীরটায় কে যেন এক ঝটকায় কারেন্ট বইয়ে দিল। আমি ছিলাম না তখন। সোজা গিয়ে দাঁড়ালাম ওদের সামনে। তারিক, কোন চৌধুরী গিন্নি? এই 40 লক্ষ টাকার ব্যাপারটা কি? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম আমি। লোক দুটো চোখ কুচকে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত মাপল। আমার ধুলো মাখা ছেঁড়া শার্ট, উস্কো খুস্কো চুল আর চোখের নিচের কালি দেখে ওদের মুখটা বিতৃষ্ণায় বাঁকা হয়ে গেল। তোর এত খোঁজে কি দরকার রে ভিখি? যা, নিজের রাস্তা মাপ, যা গিয়ে সিগন্যালে হাত পাত, এখানে ঘ্যান ঘ্যান করিস না। প্রথম লোকটা হাত নেড়ে এমনভাবে তাড়ালো যেন রাস্তার কুকুর তাড়াচ্ছে। আমি 2 হাত জোর করে ফেললাম। আল্লাহর দোহাই আপনাদের, আমাকে একটু খুলে বলুন, আমার ভাইটা হাসপাতালে ধুঁকছে, আমার খুব খুব টাকার দরকার। রাজুর হার্টে ফুটো, আজকালের মধ্যে অপারেশন না করলেও বাঁচবে না ভাই, প্লিজ আমাকে ঠিকানাটা দিন। আমার গলা ভেঙে আসছিল। দ্বিতীয় লোকটা হয়তো আমার অবস্থা দেখে একটু নরম হল। শোন, শহরের সবচেয়ে বড় লোক সুমিত্রা চৌধুরী পুরো তল্লাটে ঢোল পিটিয়ে দিয়েছেন, তার অদ্ভুত স্বভাবের মেজ ছেলেকে যে বিয়ে করবে তাকে তিনি নগদ 40 লাখ টাকা দেবেন। কিন্তু কেন? ছেলের কি এমন সমস্যা যে এত টাকা সাধছেন? বড় লোকেরা তো আর এমনি এমনি টাকা ছড়ায় না। এটাই তো আসল খেলা। প্রথম লোকটা আবার ব্যঙ্গ করে উঠল। যারা একবার দেখতে যায় তারা আর দ্বিতীয়বার ওই বাড়ির মুখও হয় না। শুনেছি ছেলে নাকি দেখতে রাজপুত্র, কিন্তু ওই বিয়ে করা মানেই জ্যান্ত ওই প্রাসাদে বন্দী হয়ে যাওয়া। ঠিকানাটা কোথায়? আমি যাব। পাগল হলি? জ্যান্ত কবর হতে যাবি কেন? নির্ঘাত কোনো বড় আপদ আছে। আমার জীবনের দাম আমার ভাইয়ের নিঃশ্বাসের চেয়ে বেশি না, আপনারা শুধু রাস্তাটা বলে দিন। তারা ঠিকানাটা দিয়ে দিল। হাসপাতালের রাস্তা ছেড়ে আমি সোজা হাঁটা ধরলাম শহরের সবচেয়ে অভিজাত এলাকার দিকে। পাত্র পাগল হোক, পঙ্গু হোক বা রাক্ষস হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু ওই 40 লাখ টাকা চাই। রাজুর হৃৎপিণ্ডে আরেকটা দিনের স্পন্দন কিনে আনার জন্য আমি নিজেকে নিলামে তুলতে রাজি ছিলাম। বাড়িটার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম। আকাশ ছোঁয়া পাঁচিল আর বিশাল লোহার গেট, সামনে বন্দুক হাতে পাহারায় 2 জন দারোয়ান। আমি লম্বা একটা দম নিয়ে সোজা গেটের কাছে গেলাম।
কোথায় মরতে আসছি সেই ফকির, তফাৎ যা। একজন দারোয়ান বন্দুকের বাঁট উঁচিয়ে ধমক দিল। আমি ভিখারি নই, আমি সুমিত্রা গিন্নির সাথে জরুরি কথা আছে, আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে এসেছি। দারোয়ান দুজন একে অপরের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। নিজের চেহারা আয়নায় দেখেছিস? নর্দমার পোকা হয়ে চৌধুরী বাড়ির বউ বা জামাই হওয়ার স্বপ্ন দেখিস? আমি পা মাটিতে শক্ত করে গেথে দাঁড়িয়ে রইলাম। আমাকে ভেতরে যেতে দিন, গিন্নিমা যদি শোনেন আপনারা আমাকে তাড়িয়েছেন, চাকরি থাকবে না বলে দিলাম। এমন সময়ে ভেতর থেকে এক বৃদ্ধ খাসচাকর গেটের বাইরে এলেন। পরিপাটি পোশাক, দেখলেই বোঝা যায় বাড়ির পুরনো লোক। গেটে এত শোরগোল কিসের? কে এই ছোড়া? বৃদ্ধ তীক্ষ্ণ চোখে আমাকে দেখলেন, তারপর গলা নামিয়ে বললেন, খোকা, তোমার বয়স তো একেবারেই কম, তুমি আমার কথা শোনো, যে পথে এসেছ সে পথেই ফিরে যাও। না দাদু, আমি যাব না, আপনি আমাকে সুমিত্রা দেবীর কাছে নিয়ে চলুন। তুমি হয়তো বুঝতে পারছো না কোথায় পা দিচ্ছ। এখানে রোজ অনেকে আসে আর আসল কথা শোনার পর পালিয়ে যায়। নিজের সর্বনাশ করো না। আমার সর্বনাশ তো হয়েই গেছে দাদু। আমি ঢোক গিললাম। ছোট ভাইটা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, ওর হার্টে ছিদ্র, টাকা ছাড়া বাঁচানো যাবে না। ওকে বাঁচাতে যদি নরকেও যেতে হয় আমি যাব। বৃদ্ধ চাকর চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। গেটের ভারী পাল্লা সশব্দে খুলে গেল। অন্দরমহলে পা রাখলাম। দামি মার্বেল, চোখে ধাঁধানো আলো, চকচকে মেঝেতে আমার নিজের নোংরা প্রতিবিম্ব ভাসছে। কয়েকজন পরিচারিকা পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে উঠল, আরেকটে বলির পাঠা এসেছে দেখছি। টাকার নেশায় মানুষ অন্ধ হয় রে বোন। বিশাল মেহগানি টেবিলের ওপাশে বসে আছেন এক প্রৌঢ়া। চুলে হালকা পাক, চেহারায় একটা অদ্ভুত একটা কাঠিন্য। তুমি আমার রটনা শুনে আমার মেজ ছেলেকে বিয়ে করতে তৈরি হয়েছ। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম। সুমিত্রা চৌধুরীর ভুরু কুচকে গেল। হাতের দামি কলমটা খস করে টেবিলের উপর ফেলে দিলেন। এখানে শর্ত দেওয়ার এখতিয়ার কেবল আমার। তুমি এসেছ অর্থের কাঙাল হয়ে আর আমাকেই শর্ত দিচ্ছ। নিজের অবস্থানটা ভুলে যেও না। তারিকের বলিষ্ঠ ও মুড়িয়া দাবি। আমার শর্ত আমার কোনো যোগ্যতা নয়, এটা আমার নিরুপায় অবস্থা। আমার ওই ৪০ লাখ টাকা এখনই প্রয়োজন, এই মুহূর্তেই তা আমার হাতে চাই। আপনি চাইলে বিয়ের কাজ এখনই সেরে ফেলতে পারেন, কিন্তু টাকাটা আমার এক্ষুনি দরকার। আমি এক বিন্দুও সরলাম না নিজের জায়গা থেকে। সুমিত্রা চৌধুরীর তাচ্ছিল্য। তোমার কি আমার ওপর বিশ্বাস নেই, নাকি তুমি টাকা বগলে নিয়ে চম্পট দেওয়ার ফন্দি আটছ? থলি ভরতে টাকা দেখে তোমার লোভ সামলানো দায় হয়েছে দেখছি। তোমার কি মনে হয় আমি তোমাকে টাকা নিয়ে পালিয়ে যেতে দেব? তারিকের হাহাকার। আমাকে আমার ভাইয়ের অপারেশন করাতে হবে, ও হাসপাতালের বিছানায় জমের সাথে লড়ছে। টাকাটা যদি ঠিক সময় না পৌঁছায়, রাজুকে আমি বাঁচাতে পারব না। আর ওকে হারালে এই বিয়ে করে আমার কি লাভ? আপনি টাকাটা দিন, এরপর আমাকে এই প্রাসাদে আজীবন বন্দী করে রাখুন বা পায়ের শিকল পরিয়ে রাখুন, আমার কিচ্ছু যায় আসে না। সুমিত্রা চৌধুরী কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। টেবিলের ওপর রাখা কলিং বেলটা বাজালেন। বিয়ের সব ব্যবস্থা করো, আর টাকার ব্যাগটা রেডি রাখো। পাত্র পাওয়া গেছে। ঠিক আছে, টাকা তুমি এক্ষুনি পাবে। আজ রাতেই বিয়ের কাজ শেষ হবে। কিন্তু আমার কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। একবার এই রাস্তায় পা দিয়েছ মানে ফেরার সব দরজা বন্ধ। আজীবন আমার মেজ ছেলের সাথে এই ৪ দেওয়ালের ভেতরেই থাকতে হবে তোমাকে। এখন থেকে তুমি আমার কেনা গোলাম ছাড়া আর কেউ নও। অবাধ্য হওয়ার কথা মাথাতেও আনবে না। চেয়ারে হেলান দিয়ে একেবারে চূড়ান্ত রায়টা জানিয়ে দিলেন সুমিত্রা দেবী। আমি এই অন্ধকূপে ঝাঁপ দিতে এক পায়ে খাড়া ছিলাম। আপনার সব হুকুম মেনে নিলাম, শুধু আমাকে আমার ভাইয়ের জীবনের দামটুকু দিন। আমি কথা দিচ্ছি, কথার নড়চড় হবে না। আপনার ছেলের সেবায় আমি নিজেকে ফেলে রাখব। ৪০ লাখ টাকার বিনিময়ে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, আর এতে আমার বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছিল না। ঘরটায় ভারী একটা নীরবতা নেমে এলো। সুমিত্রা দেবী নাকে রুমাল চেপে এমনভাবে কথাগুলো বললেন যেন আমি কোনো অচ্ছুত। রহমত, একে অতিথিশালায় নিয়ে যাও, ভালো করে ঘষে মেজে স্নান করিয়ে নতুন পোশাক পরাও। ওর এই নোংরা চেহারা আমার ঘরটাকে অপবিত্র করছে। যতক্ষণ না আমি টাকার নিশ্চয়তা পাচ্ছি, আমি এখান থেকে এক চুলও নড়ব না। আমার কাছে এখন এক একটা সেকেন্ড হীরের সমান।
আমি পা মাটিতে গেঁড়ে দাঁড়িয়ে রইলাম। সুমিত্রা দেবী তাচ্ছিল্যের হাসি হাসলেন। পেছনে ঘুরে বিশাল আলমারির ভেতর থেকে একটা গুপ্ত সিন্দুক খুললেন। চামড়ার একটা ভারী ব্যাগ বের করে সশব্দে টেবিলের ওপর রাখলেন। চেইনটা টানতেই ভেতরটা দেখা গেল, থরে থরে সাজানো 500 টাকার বান্ডিল। এই নাও তোমার জীবনের দাম। পুরো 40 লাখ টাকা আছে এখানে। যাও, এখন গিয়ে মানুষের মতো চেহারা করে এসো। বিয়ে মিটলে এই ব্যাগ তোমার। চেইনটা আটকে দিয়ে তিনি বাঁকা হাসলেন। নোটের বান্ডিলগুলো দেখে আমার চোখের পলক পড়ছিল না। এই কাগজের টুকরোগুলোর জন্যই আমি নরকে যেতে রাজি হয়েছি। আমি আর টালবাহানা না করে রহমত চাচার পিছু নিলাম। বিশাল করিডোর দিয়ে হাঁটার সময় দেখলাম দেয়াল জুড়ে দামি সব ছবি, রাজকীয় জৌলস। কিন্তু আমার ওসবে মন ছিল না। খোকা, বাথরুমে গরম পানি আর তোয়ালে রাখা আছে, জলদি পরিষ্কার হয়ে নাও, আমি বিয়ের কাপড় নিয়ে আসছি। তার চোখে আমার জন্য কেমন একটা মায়া কাজ করছিল, যেন হাড়ি কাঠে চড়তে যাওয়া কোনো পশুকে দেখছেন। দাদু, আমাকে কি একটা ফোন করতে দেওয়া যাবে? মাকে খবর দেওয়া খুব জরুরি। 1 মিনিট কথা বলবো শুধু। বাথরুমে ঢুকে আমি থমকে গেলাম। আমার বস্তির পুরো ঘরের চেয়েও এটা বড় আর সুন্দর। বেসিনের আয়নায় নিজেকে দেখলাম, উস্কো খুস্কো চুল, উপোস আর খাটুনির ছাপ মুখে। চোখের নিচে দগদগে কালি, দারিদ্র্য যেন আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। ঝর্ণার নিচে দাঁড়াতেই গরম পানিতে শরীরের ধুলোবালি ধুয়ে গেল ঠিকই, কিন্তু বুকের ভেতরের পাথরটা নামল না। পানির ফোঁটার সাথে বারবার রাজুর ফ্যাকাশে মুখ আর মায়ের চিন্তায় ভাজা মুখটা মনে পড়ছিল। বাইরে আসতেই দেখলাম বিছানার উপর একটা ধবধবে সাদা সিল্কের শেরবানি রাখা। পোশাকটা গায়ে গলাতেই মনে হল যেন একগাদা কাঁটা বিঁধছে গায়ে। আমি আর সেই স্বাধীন মানুষটা নেই। আমার সব ইচ্ছে আজ ওই 40 লাখ টাকার নিচে জ্যাত কবর হয়ে গেছে। শেরওয়ানিটা তোমাকে খুব মানিয়েছে রে খোকা। এখন আর চেনাই যাচ্ছে না যে তুমি গেটের বাইরের সেই ছেলেটা। পোশাক বদলালেই কি আর ভাগ্য বদলায় দাদু? এই জমকালো পোশাক তো আমার নিরুপায় অবস্থার একটা আবরণ মাত্র। বললে মা হয়তো হার্ট ফেল করতেন। আর এই টাকার বিনিময়ে আমার বিক্রি হবার কথা শুনলে তো ওনার জ্ঞানই থাকবে না। না, আব্বা নেই, ঘোর জুয়ারি ছিলেন। মাকে সারা জীবন শুধু জ্বালিয়েছেন। একদিন রেল লাইনের পাশ থেকে ওনার লাশ পাওয়া যায়। ইটভাটায় কাজ নিলাম। মালিকটা জানোয়ার ছিল, খাটা তো বেশি, পয়সা দিত কম। এরপর চায়ের দোকানে বাসন মাজার কাজ নিলাম, দিনে 80 টাকা। কথাগুলো শুনতে শুনতে রহমত চাচার চোখে পানি চলে এলো। ধৈর্য ধরো খোকা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। আমি কাপা হাতে আমাদের বস্তির মোড়ের চায়ের দোকানে নম্বরটা টিপলাম। ওপাশ থেকে লকা ফোন ধরল। লতা, আমি তারিক ভাইয়া বলছি। তুই কাঁদছিস কেন রে? মা কেমন আছে? আমার বুকটা ধরফর করছিল। ভাইয়া, তুমি কোথায়? মা সারাক্ষণ তোমার নাম ধরে ডাকছেন আর শুধু কাঁদছেন। রাজু ভাইয়ার খবর কি? তুমি তো কিচ্ছু জানাচ্ছ না। লতা ফুবিয়ে কেঁদে উঠল। ওর ওই কান্নার আওয়াজটা আমার গলা চেপে ধরছিল। তুই মাকে দেখে রাখিস, রাজু একদম ভালো হয়ে যাবে। চিকিৎসা চলছে, ও এখন সুস্থ। মাকে বলবি একটুও চিন্তা না করতে। আমি 2-3 দিনের মধ্যেই আসছি। আমি গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে মিথ্যে আশ্বাস দিলাম। সত্যি বলছে ভাইয়া? তুমি কসম খেয়ে বলছো তো? হ্যাঁ রে বোন, তুই মায়ের পাশে থাক, আমি আসছি। ফোনটা কেটে রহমত চাচার হাতে ফিরিয়ে দিলাম। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। কেউ দেখার আগেই হাত দিয়ে মুছে ফেললাম। আল্লাহ তোমার ভাইজানকে সুস্থ করে দিন খোকা। তুমি দমে যেও না, জলদি গিয়ে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করো। বিয়ের লগ্ন এসে গেল। মাথায় তখন একটাই চিন্তা, কত দ্রুত সইসাবুত সেরে টাকার ব্যাগটা নিয়ে হাসপাতালের দিকে দৌড় দেব। সেই হলঘরটা এখন পুরোপুরি অন্যরকম। সোফায় কয়েকজন অচেনা লোক গম্ভীর মুখে বসে। আমাকে দেখে সুমিত্রা চৌধুরীর চোখে একটা বাঁকা হাসির ঝিলিক খেলে গেল। এসো বর বাবাজি, এখন তোমাকে জাতে ওঠা ছেলের মতো লাগছে, বসো এখানে। আমি চুপচাপ বসে পড়লাম। ঠিক সামনেই সেই চামড়ার ব্যাগটা রাখা। রাজুর জীবনটা যেন ওই ব্যাগের ভেতর বন্দী হয়ে আছে। তিনি কিছু আইনি কাগজ এগিয়ে দিলেন। যদি আমার ছেলেকে কোনোদিন ছেড়ে যাও, তবে 1.5 কোটি টাকা খেসারত দিতে হবে। আজ কবুল বলা মানে আজীবনের জন্য তাকে ঘাড়ে তুলে নেওয়া। সই করো। আমি কাগজের দিকে তাকালাম।
সেখানে একটা ছেনের নাম লেখা, যাকে আমি কোনোদিন দেখিনি। সে শুধু ওই টাকার ব্যাগ পর্যন্ত পৌঁছনোর একটা সিঁড়ি মাত্র। আবারও সাবধান করছি তারিক, সুমিত্রা দেবী বরফ শীতল গলায় বললেন। বিয়ে শেষ হলে তুমি ব্যাগ নিয়ে যেতে পারবে, কিন্তু ঠিক 2 ঘন্টা পর তোমাকে এই গেটে ফিরে আসতে হবে। পালানোর চেষ্টা করলে পাতাল ফুঁড়ে হলেও আমার লোক তোমাকে টেনে আনবে। আপনি নিশ্চিন্ত থাকুন গিন্নিমা, আমি গরিব হতে পারি, বেইমান নই। ভাইয়ের টাকাটা জমা দিয়ে আর ওকে একটা ইঞ্জেকশন দিয়েই আমি ফিরে আসব। এখন থেকে এই শরীর আপনাদের হুকুমে চলবে। আমি একদম পরিষ্কার গলায় বললাম, তোমার এই জেদটা আমার পছন্দ হয়েছে, কিন্তু মনে রেখো, এই অন্দরে পা রাখা মানে বাইরের দুনিয়ার সাথে সব সম্পর্ক শেষ। এখানে নিঃশ্বাস নিতে হলেও আমার অনুমতি লাগবে। আপনার সব শর্ত কবুল, শুধু বিয়ের কাজটা শুরু করুন, আমার দম আটকে আসছে। কাজী সাহেব এলেন। পুরো ঘর একদম নিঝুম। আমি আমার হাতের তালুর দিকে তাকালাম, যা চিরতরে অন্য কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কাজ শুরু করি? সেই ছেলেটিকেও আমার পাশে এনে বসিয়ে দেওয়া হলো, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তার দিকে তাকালাম না। আমার মগজ জুড়ে শুধু রাজুর মুমূর্ষু মুখটা ভাসছিল। মনে মনে আল্লাহর নাম নিলাম। জানতাম একবার সই করলে আমার স্বাধীনতা শেষ, কিন্তু রাজুল বাঁচার খবরের কাছে এই স্বাধীনতার কোনো দাম ছিল না আমার কাছে। সব মিটে গেলে সুমিত্রা দেবী ব্যাগটা আমার দিকে ঠেলে দিলেন। এই নাও তোমার পাওনা, এখন থেকে তুমি এই অট্টালিকা আর আমার মেজ ছেলের সম্পত্তি। গলায় ছিল চরম ঘেন্না। আমি ব্যাগটা একরকম ছোঁ মেরে তুলে নিলাম। আমি আসছি, ভাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলছে বলেই আমি গেটের দিকে দৌড় দিলাম। ক্যাশ কাউন্টারে গিয়ে নোটের বান্ডিলগুলো স্তূপ করে দিলাম। লোকগুলো হাঁ করে দেখছিল। সব টাকা নিন, আমার ভাইয়ের অপারেশন শুরু করুন। তুমি সত্যি অসাধ্য সাধন করলে ছেলে, আমরা এক্ষুনি ওটে ওটিতে নিচ্ছি। অপারেশন শুরু হল। আমার ফেরার সময় হয়ে এলো। মনটা পড়ে রইল হাসপাতালের বারান্দায়, কিন্তু শরীরটা প্রাসাদের গোলাম হয়ে ফিরে চলল। রাতের শেষ প্রহরে আমি আবার সেই গেটে। রহমত চাচা অপেক্ষা করছিলেন। এসো খোকা, এখন থেকে এটাই তোমার ভাগ্য। আতর আর রজনীগন্ধার কড়া সুবাসে ঘর ম ম করছে। বিছানায় কেউ একজন বসেছিল, মাথায় চাদর টানা। আমার বুকটা ধড়ফড় করছিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে চাদরটা সরালাম। দেখে আমি একদম জমে গেলাম। সে এতটাই সুন্দর যে আমি চোখ সরিয়ে নিলাম। একদম রাজপুত্তুরের মতো চেহারা। পরের পলকে যখন ভালো করে তাকালাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখলাম সে নিজে থেকে নড়তে পারে না। তার 2টি পা একদম অসাড়, পাশে একটা হুইল চেয়ার রাখা। সুমিত্রা চৌধুরীর কথাগুলো এবার মাথায় ঢুকল। এই 40 লাখ টাকা আসলেই পঙ্গুত্বেরই দাম। ছেলেটির চোখে পানি টলমল করছিল। খুব নিচু স্বরে বলল, তুমি আমাকে ঘৃণা করে সরিয়ে দেবে না তো? তার ওই অসহায় মুখটা দেখে না জানি কেন আমার মনটা হু হু করে উঠল। আমি অভাব সয়েছি, পেটের দায়, আর সে এই প্রাচুর্যের মাঝে বসে পঙ্গুত্বের যন্ত্রণা সইছে। তুমি আমাকে কেন ছেড়ে যাব? আমি তোমাকে কবুল করেছি, ছায়ার মতো পাশে থাকব। আমি তার পাশে বসে খুব নরম গলায় বললাম, হ্যাঁ, আমি বিয়েটা টাকার জন্য করেছি, লোভে পড়েই করেছি। কিন্তু তার হাতটা ধরার পর কেন জানি মনে হল এর সাথে আমার একটা পুরনো টান আছে। সে ম্লান হেসে বলল, মা তোমার কাছে আমার এই অবস্থার কথা বলেনি, কিন্তু আমি কিছু লুকাতে চাই না। ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে আমার পা দুটো শেষ হয়ে গেছে। সে কেঁদে ফেলল। এজন্যই মা চেয়েছিলেন এমন কেউ আসুক যে অন্তত মানুষ হিসেবে দেখবে। অনেকে এসেছিল, কিন্তু সবার চোখেই ছিল শুধু লোভ। তার কথাগুলো শুনে আমার ভেতরের লোভটা যেন মরে ভূত হয়ে গেল। সুমিত্রা চৌধুরীর ওই রূঢ় ব্যবহারের পেছনে এখন এক অসহায় মাকে দেখতে পেলাম। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। রাজুর হার্টে ছিদ্র ছিল, তাকে বাঁচাতে আমি নিজেকে নিলামে তুলেছি। আমার নাম রাহাত। আমি এক অতি সাধারণ অভাবী ছেলে, যে এখন এই বিশাল প্রাসাদের এক অদৃশ্য শিকলে বন্দী। দুনিয়া চিনতে শেখার পর থেকে দারিদ্র জিনিসটা আমার পিঠের চামড়ার সাথে সেটে আছে। আমরা 3 ভাইবোন, আর আমি সবার বড়। আমার বাবা ছিলেন একজন পাঁড় জুয়ারি।
বাবার শরীর বলতে আর কিচ্ছু অবশিষ্ট ছিল না, স্রেফ চামড়ায় মোড়ানো একটা কঙ্কাল। অন্যদিকে মা অন্যের জমিতে দিনমজুরের অমানসিক খাটুনি খেটে আমাদের মুখে কোনো মতে দুমুঠো ভাত তুলে দিতেন। আমাদের বাড়িতে প্রতি রাতে এক নারকীয় তাণ্ডব চলত। টাকা বের কর বলছি, নইলে আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব। এক রাতে উঠোনে মাকে চুলের মুঠি ধরে আছাড় মারতে মারতে গর্জন করছিলেন বাবা। ভগবানের দোহাই লাগে, ঘরে বাচ্চাদের মুখে দেওয়ার মতো এক মুঠো চালও নেই। মা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে হাত জোড় করছিলেন। এই দৃশ্য দেখে আমার মাথার রক্ত টকবক করে ফুটে উঠল। আমি ছুটে গিয়ে বাবার হাতটা শক্ত করে জাপটে ধরলাম। বাবা, ছাড়ুন মাকে, আপনার বুকে কি এক ফোঁটা মায়া দয়াও নেই? তোর এত বড় সাহস, কালকের চ্যাংড়া পোলা বাপের গায়ে হাত তুলিস? বাবা এক প্রচণ্ড চড় আমার কপালে কষিয়ে দিলেন। আমার ঠোঁট ফেটে নুনতা রক্ত মুখের ভেতর ঢুকে গেল, কিন্তু আমি এক চুলও নড়লাম না। মা তখনও মাটিতে পড়ে কাঁদছেন। আমি তাকে টেনে তুলে বসালাম, এক গ্লাস জল এনে তার ঠোঁটে ছোঁয়ালাম। মা, তুমি আর কেঁদো না, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তোমার সব কষ্ট মুছে দেব। আমি নিজের শার্টের হাতা দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। রেখে দে বাবা। মা একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আমার ফেটে যাওয়া ঠোঁটটা নিজের ছেঁড়া আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। আমাদের মতো অভাগাদের কপালে লেখাপড়া লেখা নেই রে, শুধু গাধার খাটুনি লেখা আছে। আমার ছোট ভাই রাজু আর বোন লতা দেখতে ভারী মিষ্টি ছিল, কিন্তু দিনের পর দিন পেট ভরে খেতে না পাওয়া আর চরম দারিদ্র্য ওদের মুখের সেই জৌলুস শুষে নিয়েছিল। আমাদের পুরো পরিবারটার ওপর সবসময় যেন একটা বিষণ্নতার কালো চাদর বিছানো থাকত। রাহাত, জলদি আয়, তোর বাপের লাশ রেললাইনের ধারে পাওয়া গেছে। কথাটা শোনার সাথে সাথে আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমস্রোত নেমে গেল। আমি পাগলের মতো রেললাইনের দিকে দৌড়াতে লাগলাম। সেখানে গিয়ে দেখলাম অতিরিক্ত নেশার ঘোরে টালমাটাল হয়ে ট্রেনের নিচে কাটা পড়েছেন তিনি। মা লাশের পাশে একেবারে পাথরের মতো বসে রইলেন। তার চোখে এক ফোঁটা জল ছিল না। মা, কেঁদে নাও, এভাবে গুমড়ে থেকো না। মা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাদের বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে পুড়ে ছাই হয়ে যায়, তাদের চোখের জল এমনিতেই শুকিয়ে যায়। বাবার শেষ কাজের পর আমার মনে হল এক বিশাল পাথর আমার বুক থেকে নেমে গেছে, কিন্তু তার জায়গাতেই আরেক অজানা ভবিষ্যতের আতঙ্ক আমাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। সংসারটা এখন আমার কাঁধে। আমি আমার স্কুলের বই খাতা চিরতরে তুলে রাখলাম। শহরের এক আসবাবপত্রের কারখানায় শ্রমিকের কাজ নিলাম। সেখানকার মালিক ছিল আস্ত এক পিশাচ। সে পশুর মতো আমাদের দিয়ে খাটাত, আর মজুরি দেওয়ার সময় 1 পয়সা 2 পয়সা করে হিসেব কষত। কাঠের গুঁড়ো আর কারখানার কালিতে আমার দিনরাতগুলো কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। মালিক, ঘরে 2 দিন ধরে চুলো জ্বলে না, কিছু টাকা অগ্রিম দিন। কিসের টাকা রে? মালিক পান চিবোতে চিবোতে তাচ্ছিল্যের হাসি হাসল। গত হপ্তায় যে 1000 টাকা নিলি, সেটা কি তোর বাপ শোধ করে দিয়ে গেছে? এই নে 500 টাকা, আর মনে রাখবি, তুই এখন আমার কাছে পুরোপুরি বাঁধা পড়ে আছিস। সে টাকাটা আমার মুখের দিকে ছুঁড়ে দিল। আমি নিরুপায় হয়ে মাটি থেকে টাকাটা তুলে নিলাম। আমি তার ঋণের জালে এমনভাবে ফেসে গিয়েছিলাম যে ওই নরক ছেড়ে যাওয়ার কোনো উপায় আমার ছিল না। দাদা, আজ কি এনেছিস? লতা দৌড়ে এসে আমার শার্ট চেপে ধরত। এই দেখ, আজ তোদের জন্য গরম রুটি আর সবজি এনেছি। আমি কাগজের প্যাকেটটা ওর হাতে দিয়ে নিজে 1 ঘুঁটি জল খেয়ে মাদুরে শুয়ে পড়তাম। আমি না খেয়েই ঘুমিয়ে পড়তাম, যাতে আমার ভাই বোন দুটো অন্তত পেট ভরে খেতে পারে। জল খেয়ে পেট ভরানোর বিদ্যেটা আমি ততদিনে ভালোই শিখে গেছি। কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করল। শুধু কারখানার রোজগারে সংসার টানা একেবারে অসম্ভব হয়ে উঠল। আমি বুঝলাম আমাকে আরও খাটতে হবে। এখন আমি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাঠ চিরতাম, আর সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত দোকানে এঁটো গ্লাস মাজতাম। এই হাড় ভাঙা খাটুনিতে আমার শরীরটা ভেতর থেকে ভেঙে আসছিল। আজ কি এনেছিস রে দাদা? রাজু ঘুম ঘুম চোখে আমার পা জড়িয়ে ধরত। এই নে, তোর জন্য কেক এনেছি।
ওদের ওইটুকু মুখের হাসি দেখলে আমার সারাদিনের ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেত। তুই কিছু খাবি না রাহাত? তোর চেহারাটা যে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। মা আমার গর্তে ঢুকে যাওয়া চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। আমি দোকানে খেয়ে এসেছি মা, তুমি খাও। আমি অবলীলায় মিথ্যে বলে ছেঁড়া বালিশে মাথা রাখতেই ঘুমের অতলে তলিয়ে যেতাম। জীবনটা এই অমানুষিক রুটিনেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো সব লণ্ডভণ্ড হয়ে গেল। রাজুর সারাদিন শ্বাসকষ্ট হতে শুরু করল। ও একটু হাঁটলেই ওর শরীর নীল হয়ে যেত। চল রাজু, তোকে আজ বড় ডাক্তার দেখাই। একদিন ওর জ্বরে পোড়া কপালে হাত রেখে বললাম। না দাদা, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। রাজু হাঁপাতে হাঁপাতে হাসার চেষ্টা করল। টাকার কথা তোকে ভাবতে হবে না। আমি ওকে কোলে তুলে এক প্রকার জোর করেই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আমাকে তার কামরায় ডাকলেন। রাহাত, তোমার ভাইয়ের হার্টে একটা বড়সড় ছিদ্র আছে। যত দ্রুত সম্ভব অপারেশন না করলে ওকে কোনোভাবেই বাঁচানো যাবে না। ডাক্তারের কথাগুলো আমার কানে যমদূতের বার্তার মতো শোনাল। স্যার, আপনি ওকে বাঁচান, আমি সব করব, যা বলবেন তাই করব। আমি ডাক্তারের সামনে ডুকরে কেঁদে উঠলাম। আমি পাগলের মতো কারখানের মালিকের কাছে ছুটে গেলাম। মালিক, আমার ভাইটা মরে যাবে, আমাকে কিছু টাকা ধার দিন। তোর কি মাথা খারাপ হয়েছে? চল ভাগ এখান থেকে। সে আমাকে সজোরে লাথি মেরে সরিয়ে দিল। আমি ছিটকে মাটিতে পড়ে গেলাম। অসহায় হয়ে শহরের রাস্তায় পাগলের মতো ঘুরতে লাগলাম। হাসপাতালের ঠান্ডা বিছানায় আমার ছোট ভাইটা ধুঁকছে, আর আমার পকেটে কানাকড়িও নেই। আমি কি করব, কার কাছে যাব, কিছুই বুঝতে পারছিলাম না। হে ভগবান, আমাকে একটা পথ দেখাও। আমি আমার ভাইটাকে এভাবে চোখের সামনে মরতে দিতে পারি না। আকাশের দিকে তাকিয়ে রুদ্ধস্বরে চিৎকার করে উঠলাম আমি। হতাশ হয়ে চায়ের দোকানের কাছাকাছি আসতেই কয়েকজন লোকের কথাবার্তা শুনে আমার কান খাড়া হল। শুনছিস, ওই বড় বাড়ির ললিতা দেবী নিজের পঙ্গু ছেলের বিয়ের জন্য খেপে গেছেন? হ্যাঁ, যে বিয়ে করবে তাকে নগদ ৪০ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন। এই কথা শুনে আমার মৃতপ্রায় শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রাজুর প্রাণ বাঁচানোর জন্য আমি হাসি মুখে যে কোনো নরকে ঝাঁপ দিতে প্রস্তুত ছিলাম। ললিতা দেবী ছিলেন এক দোর্দণ্ড প্রতাপ মহিলা। তার কঠোর, তীক্ষ্ণ চোখের দিকে সোজা তাকিয়ে আমি বললাম, আমি আপনার শর্তে রাজি। আমি আপনার ছেলেকে বিয়ে করব, কিন্তু বিনিময়ে আমার ৪০ লক্ষ টাকা এখনই চাই। তিনি কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। ঠিক আছে, আজ রাতেই বিয়ে হবে, আর টাকা তুমি এখনই পাবে। কিন্তু মনে রেখো, একবার এই প্রাসাদে ঢুকে গেলে তোমার ফেরার সব পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি ১ সেকেন্ডও না ভেবে হ্যাঁ বলে দিলাম। আমার কাছে এমনিতেও ফেরার কোনো পথ খোলা ছিল না। আমি নিজের জীবনের সওদা করে ফেলেছিলাম, এবং বিশ্বাস করুন, আমার ভেতরে এ নিয়ে বিন্দুমাত্র কোনো আক্ষেপ ছিল না। আমাকে একটা দামি স্যুট পরানো হয়েছিল। আয়নায় নিজেকে দেখে আমি নিজেই চিনতে পারছিলাম না। এই বিলাসবহুল পোশাক আসলে কোনো বরের স্বাদ ছিল না। এটা ছিল আমার অসহায়ত্বের এক নির্মম আবরণ। বিয়ে হয়ে গেল। আমি ওই রাতেই সেই টাকা নিয়ে হাসপাতালে দৌড়ালাম এবং রাজুর অপারেশনের সব খরচ জমা করে দিলাম। যখন আমি ফিরে সেই প্রাসাদে আমার জীবনসঙ্গীর কামরায় ঢুকলাম, আমার বুকটা অদ্ভুতভাবে কাঁপছিল। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসা মানুষটির মাথার ওপর থেকে আবরণ সরালাম। সে দেখতে অভাবনীয় সুন্দর ছিল, কিন্তু তার পা দুটো ছিল একেবারে অসায়। তুমিও কি আমাকে ঘৃণা করে চলে যাবে? সে অত্যন্ত কাঁপা গলায় জিজ্ঞেস করল। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি নিঃশব্দে তার হাতটা আমার ২ হাতের মুঠোয় তুলে নিলাম। আমি কোথাও যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি। তার ওই নিষ্পাপ অসহায় চাহনি দেখে আমার ভেতরের সব সংশয় নিমেষে উধাও হয়ে গেল। আমরা সারা রাত কথা বললাম। আমরা দুজনেই ছিলাম সমাজের চোখে পরিত্যক্ত। আমি আমার অভাবের জন্য, আর সে তার শারীরিক অক্ষমতার জন্য। কিন্তু নিয়তির অদ্ভুত খেলায় আজ আমরা একে অপরের পরিপূরক। রাজুর অপারেশন সফল হয়েছে। ও এখন পুরোপুরি সুস্থ। মা আর লতাও এখন ভালো আছে। আমি এখন আর কারখানার সেই কয়লা মাখা অভাবী রাহাত নই,
কিন্তু আমার বুকের ভেতর সেই পুরনো লড়াকু মানুষটা আজও বেঁচে আছে। দারিদ্র্যের সেই দম বন্ধ করা ঘোর অন্ধকার কেটে গিয়ে আমাদের জীবনে এক নতুন ভোর এসেছে। মানুষের আসল পরিচয় তার শরীরে বা সম্পদে নয়, তার মনে থাকে। যে মন স্বচ্ছ আর পবিত্র, ওপরওয়ালা ঠিকই তার জন্য সব বন্ধ দরজা একদিন খুলে দেন। জীবনের এত চড়াই উতরাই পেরিয়ে এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা।